আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে মিছিল শুরু হয়, পরে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের ৮ মাস পরেও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারে দৃশ্যমান কার্যক্রম এখনো দেখা যায়নি। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও গণহত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বিচারপতি, নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ করে তুলতে সহায়তা করেছে তাদের গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলার আসামিরা নারায়ণগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। কিন্তু কিছু রাজনৈতিক দলের ছত্রছায়া নারায়ণগঞ্জের শামীম ওসমান পরিবারকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার বিকেলে নগরীর চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যক্তিগত সম্পদ তথ্য প্রকাশের প্রস্তুতি আছে তার। নূর হোসেনের রিপোর্ট। প্রায় ২০ বছর পর অনুষ্ঠিত হলো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, এতদিন ক্ষমতাসীনদের তালিকা থেকে নিয়োগ দিত ফাউন্ডেশন। মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এ সময় উপদেষ্টা তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্নের জবাব দেন। বলেন, ব্যক্তিগত সম্পদের হিসেবও প্রস্তুত রেখেছেন তিনি। নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে, কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় ৭-৮ বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি। নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। হাটবাজার ইজারা দেয়া নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মত জামায়াত ইসলামী। তবে রাষ্ট্রপতির মেয়াদকাল ইস্যুতে কমিশনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে দলটি। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় শনিবার জামায়াতের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করার সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়।
প্রায় 5.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের সুপারিশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন দুর্নীতি মুক্ত হবে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্তির বিষয়ে বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে যেসব বিষয় এখনো ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আবারও কমিশনের সাথে আলোচনা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক পুরনো হলেও বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তা বাধাগ্রস্ত হয়েছে। নতুন করে তাদের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে। আগামী দিনে তারা দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সন্ধ্যায় রাজধানীর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশের সফররত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক করেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সুসম্পর্ক বিগত 15 বছর ফ্যাসিস্ট শাসনামলে বাধাগ্রস্ত হয়েছে। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য না করলেও দেশে স্থিতিশীলতা এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান তারা। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। China, Bangladesh and Communist Party of China and the BNP work together. আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ সংক্রান্ত সেমিনারের বক্তারা। জাতীয় বাজেট 2025-26 সশস্ত্র বাহিনীর সংস্কারে করণীয় শীর্ষক এক সেমিনারে এমন আহ্বান জানান আলোচকরা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত এই সেমিনারে অংশ নেন বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। সশস্ত্র বাহিনী যেন ভারী সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। দেশের সামরিক খাতে অর্থায়ন বাড়াতে জনগণের উপর সারচার্জ আরোপের উপর কথা বলেন একজন সামরিক কর্মকর্তা। 5 আগস্টের পর সশস্ত্র বাহিনীর সংস্কারে সরকারের এগিয়ে আসা উচিত ছিল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন সাবেক সেনা কর্মকর্তারা। সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে। সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি, অবশ্যই এটা সংস্কার হইতে হবে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে অ্যাবসলিউটলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে এবং যারা এই মুহূর্তে এইগুলো কাজ ছাড়া বাইরে কোথাও আছে, যে আলাপটা অলরেডি এসেছে যে কর্পোরেট সব কিছু সিভিল বা বিজনেস সংক্রান্ত সমস্ত এস্টাবলিশমেন্টগুলোকে গ্র্যাজুয়ালি এটাকে সেনাবাহিনী থেকে বের করে আনতে হবে। জ্বালানি সংকটে লোডশেডিং থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় জানিয়ে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা থাকবে।
শনিবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সেমিনারে গ্রাম ও শহরে সমান হারে লোডশেডিং করার কথা বলেন তিনি। জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি আমদানি হ্রাস করতে গ্যাসের নতুন কূপ অনুসন্ধানে জোর দেন। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলমান জ্বালানি সংকটের কারণ এবং উত্তরণের উপায় জানতে এই সেমিনারের আয়োজন করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন এফইআরবি। এতে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, ভুল নীতিতে চলছে দেশের জ্বালানি খাত। সংকট সমাধানে গ্যাস উত্তোলনের কাজ 3 গুণ বাড়াতে হবে। গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি। 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। 3 থেকে 5 বছর মেয়াদী একটি আপনার আর্থিক রিকভারি প্ল্যান, অর্থনীতি একটি রিকভারি প্ল্যান আপনারা গ্রহণ করুন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, লোডশেডিং এর হার কমলেও এ থেকে সহসাই পুরোপুরি মুক্তি মিলবে না। উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হচ্ছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিং এ ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে। প্রতিবেশী দেশে জ্বালানির দাম তুলনামূলক বেশি থাকায় দেশে দাম কমানো যাচ্ছে না বলেও জানান তিনি। What is the efficient pricing rule? Price is equal to marginal cost. যে আপনি মার্জিনে যে সর্বশেষ যে উৎপাদন ব্যয় কিংবা যে আমদানি ব্যয় সেটাই আপনার। উপদেষ্টা বলেন, সঞ্চালন লাইনে লিকেজ মেরামত করায় আগামী জুনের মধ্যে সিস্টেম লস 50% পর্যন্ত কমে আসবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভূমিহীন কৃষকরা নিজেদের উদ্যোগে খনন করেছেন খাল, তৈরি করেছেন রাস্তা। অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে মাঠে ফলিয়েছেন সোনার ফসল। তবে সঠিক সরকারি সহায়তা না পাওয়ায় মাঠের ফসল ঘরে তোলা নিয়ে সংশয় তাদের। সাথে আছে খোলা হাওরে বজ্রপাতের ভয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বেশ আয়োজন করে এবার বড় ফসল ঘরে তুলছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গড়া ইউনিয়নের কৃষকরা। সতী, শনির, মিয়াগুল ও গোয়াইন গ্রামের কৃষকরা সম্মিলিতভাবে হাওরের অনাবাদি জমিতে করেছেন বোরো চাষ। মাঠভরা ফসল আনন্দ বয়ে এনেছে ভূমিহীন কৃষকের মনে। তবে ফসল সংগ্রহ করতে গিয়ে খোলা আকাশে বজ্রপাত আর হঠাৎ জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় তাদের পুরোটাই নির্ভর করতে হচ্ছে ভাগ্যের উপর। অল্প বৃষ্টি হইলে ফসল ফালাই যেতে হয় বাধ্যতামূলক, কারণ আনার তো কোনো যোগাযোগ নাই, রাস্তা নাই। রাস্তার কারণে আমরা ধান আনতে পারি না সময় মতো, ধান ফানিয়ে লইয়া যায়। পারস্পরিক আস্থায় 4 গ্রামের অধিবাসী নিজেরাই কেটেছেন খাল, তৈরি করেছেন রাস্তা। কৃষকরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে ফসল উৎপাদন বাড়বে কয়েক গুণ। 4টা গ্রামের ধান এখান থেকে নেওয়া হয়। এই রাস্তাটা যাতে খুব সহজে 3.5 কিলোমিটার রাস্তা, যেটা এটা যেন আরসিসি ঢালাই করা হয়। এটুকু রাস্তা হয়ে গেলে আমাদের গ্রামবাসীর যে হাওরে উৎপাদিত ফসল এটা সহজে কম খরচে গ্রামে নিয়ে আসতে পারবে তার বাড়িতে। চলতি মৌসুমে গ্রামবাসীর ফসল কাটার উৎসবে সামিল হয়ে সরকারি কর্মকর্তারা জানান, ফসল পরিবহনে সড়ক ও খাল এবং বজ্রপাত ও আকস্মিক ঢল থেকে সুরক্ষায় কৃষক ছাউনি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। এখানে যেহেতু একটা সড়কের ব্যবস্থা তারা করেছে, এটার মধ্যে আমরা নিশ্চয়ই যে আমাদের পিআইওর সাথে কথা অলরেডি পিআইও বলেছে যে এখানে যদি কোনো কালভার্টের সমস্যা থাকে সে পরিদর্শন করবে। সেটা আমরাও বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে তাদের যে যে দরকারগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, এগুলো কীভাবে মিটিগেট করা যায়, এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। স্থানীয় এলাকাবাসী এবং কৃষকদের দাবি, সড়ক এবং খালটিকে অন্তত 6 কিলোমিটার বিস্তৃত করা হোক। তাতে যে উৎপাদন হচ্ছে এখন ফসলের, তার প্রায় দ্বিগুণ উৎপাদন করতে পারবেন তারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, গোয়াইনঘাট, সিলেট। এই ছিল সকালের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।